অ্যাপল কো ফাউন্ডার স্টিভ জবস চরম জনপ্রিয় একজন ব্যক্তি এবং তার মৃত্যুর পরে তার এই জনপ্রিয়তা কোনো অংশেই কমেনি, বরং বলা যায় বেড়েছে। এবং স্টিভ জবসের ভক্তদের মধ্যে যে শুধু সাধারণ মানুষ আছে তা না, স্টিভ জবসের ভক্তদের মধ্যে অনেক বড় বড় টেক কোম্পানির ফাউন্ডাররাও আছে। যেমন শাওমির ফাউন্ডার লেই জুন স্টিভ জবসের ভক্ত, আবার নাথিংয়ের যে ফাউন্ডার কার্ল পেই সেও স্টিভ জবসের ভক্ত। এবং কার্ল পেই তো স্টিভ জবসের এমন ভক্ত যে তার অফিসের টেবিলে স্টিভ জবসের একটা মিনিয়েচার পুতুল টাইপের আছে। এছাড়াও বর্তমান প্রযুক্তি বাজারটা যদি আপনি দেখেন, এই প্রযুক্তি বাজারে যা যা হচ্ছে এবং যেসব প্রযুক্তি পণ্য আসছে সেগুলোর পেছনেও স্টিভ জবসের ব্যাপক ভূমিকা আছে। অনেক ক্ষেত্রেই অনেককে তিনি প্রভাবিত করেছেন এবং অনেক প্রযুক্তিকে তিনি প্রভাবিত করেছেন। আমরা রাইট নাও কম্পিউটার যে এক্সপিরিয়েন্সটা পাই, সেটা উইন্ডোজ হোক বা ম্যাক হোক বা যেটাই হোক, এইটার যে ভিশনটা, এই ভিশনটা কিন্তু স্টিভ জবসের। আবার স্মার্টফোনের দিকে যদি আসি, স্মার্টফোনে যে আমরা সিমলেস এক্সপিরিয়েন্সটা পাই টাচ ফোনে, এই জিনিসটাও স্টিভ জবসের ভিশন। বরঞ্চ ওই টাইমের প্রযুক্তি জগতে যারা মাথারা ছিল তারা বলেছিল যে এই জিনিসটা ওয়ার্কআউট করবে না বা সাধারণ মানুষ এই টাচ প্রযুক্তিটা নিবে না। তো ওপর থেকে দেখলে স্টিভ জবস চমৎকার একজন মানুষ, ভিশনারি, এবং এর মতো মানুষ হয় না। কিন্তু এগুলো সব সারফেসের হিসাব। আপনি যদি সেখান থেকে একটু ভেতরে যান তাহলেই আপনার চোখে অন্য একটা রূপ ধরা পড়বে, অন্য এক স্টিভ জবসের ব্যাপারে আপনি জানতে পারবেন। স্টিভ জবস ব্যক্তিগত জীবনে চরম রুথলেস ছিলেন এবং তার বিভিন্ন কোয়েশ্চেনেবল পদক্ষেপ ছিল। আজকে এরকম 3টা ঘটনা বলবো এবং আমার একটা পার্সোনাল স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো প্রতিষ্ঠান একদম গ্রাউন্ড থেকে তৈরি করাটা অনেক টাফ একটা ব্যাপার এবং এটার পেছনে ব্যাপক শ্রম লাগে। এবং দেখা যায় যে শুরুর দিকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করে তাদের তেমন কোনো ইনসেন্টিভ থাকে না বা তেমন কোনো বেনিফিট থাকে না। কিন্তু পরবর্তীতে যদি একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যেতে থাকে তখন এই শুরুর দিকের এমপ্লয়িরা বেনিফিটেড হয়, তাদেরকে কোম্পানির একটা মালিকানার অংশ দেওয়া হয়। ওইটা বিক্রি করে দেখা যায় বা ওই ভ্যালুয়েশনের অংশ হতে পেরে দেখা যায় যে তারা এই বেনিফিটটা নিতে পারছে। এবং এটা কিন্তু খুব কমন একটা প্র্যাকটিস। আমরা আশপাশে যে স্টার্টআপগুলো দেখি এবং যে প্রতিষ্ঠানগুলোকে দেখি যে এখন দাঁড়িয়ে গেছে, সেগুলো এই ধরনের প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে। অ্যাপলের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু স্টিভ জবস সে সময় এমন একটা বিতর্কিত পদক্ষেপ নিয়েছিল যেটা এখনও পড়লে অবাক হতে হয় যে স্টিভ জবস কিভাবে এই জিনিসটা করলো। 1976 সালে অ্যাপল প্রতিষ্ঠা হয় এবং সে সময় এখানে একদল মানুষজন কাজ করতো যাদের খুব বেশি একটা বেনিফিট ছিল না, কিন্তু তারপরও তারা অ্যাপলের সঙ্গে ছিল। এরকম একজন হলো ড্যানিয়েল কটকে। ড্যানিয়েল অ্যাপলের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন এবং অ্যাপলের প্রথম যে 12 জন কর্মী ছিল তার মধ্যে একজন ছিলেন তিনি। এই ড্যানিয়েল কটকে যে শুধু অ্যাপলের কর্মী ছিলেন তা না, তিনি ছিলেন স্টিভ জবসের কলেজ জীবনের ফ্রেন্ড এবং স্টিভ জবসের সঙ্গে তিনি এক বাড়িতে থাকতেন। স্টিভ জবস যখন ভারতে গিয়েছিলেন সে সময় ড্যানিয়েল কটকে তার সঙ্গে ভারতে গিয়েছিলেন, মানে খুব অন্তরঙ্গ ক্লোজ একটা সম্পর্ক ছিল। তো 1979 সালে অ্যাপল স্টক মার্কেটে নাম লেখায় এবং সে সময় তারা সবাইকেই মোটামুটি কোম্পানির যারা আর্লি এমপ্লয়ি আছে তাদেরকে স্টক অপশন দেওয়া শুরু করে। এই সময় কিছু এমপ্লয়ি ছিল যাদেরকে স্টিভ জবস পার্সোনালি পিক করে যে এদেরকে কোনো স্টক অপশন দেওয়া হবে না, এরা কোম্পানির কোনো শেয়ার পাবে না। এবং দেখা গেল যে এই এমপ্লয়িগুলোর মধ্যে ড্যানিয়েলও আছেন। বিষয়টা কিন্তু বেশ হতাশাজনক, কারণ একটা প্রতিষ্ঠানের শুরু থেকে আপনি আছেন, শুরু থেকে আপনি শ্রম দিচ্ছেন সেটাতে, সেটার রাফ টাইমে আপনি সেটাকে সময় দিয়েছেন, সেটার পাশে থেকেছেন, এবং যখন কোম্পানিটা সুদিন এসেছে তখন অ্যাজ ইফ আপনাকে ভুলেই যাওয়া হচ্ছে। এই বিষয়টার চরম বিরোধিতা করলো অন্যান্য অ্যাপলের যারা কর্মীরা আছে, যারা স্টক অপশন পেয়েছে তারাও। এবং তাদের মধ্যে একজন বেশ কয়েকবার স্টিভ জবসের কাছে গেল এবং গিয়ে বলল অন্তত ড্যানিয়েলকে তুমি স্টক অপশনটা দাও, ও তো স্টক অপশনটা ডিজার্ভ করে। স্টিভ জবস কোনোভাবেই রাজি হয় না। তো এক পর্যায়ে ওই পার্সনটা কোনোভাবেই জবসকে রাজি করাতে না পেরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা সংখ্যা বলো যে তুমি ড্যানিয়েলকে এই পরিমাণে স্টক দিতে রাজি, বাকিটা তুমি যে সংখ্যা বলবা সেই সমপরিমাণ সংখ্যার স্টক আমি দেব ব্যক্তিগতভাবে। স্টিভ জবস কিছুক্ষণ চুপ করে থেকে বলল ফাইন, আমি ওকে 0 স্টক দেব। এখন স্টিভ জবসের ব্যাখ্যা হলো যে ড্যানিয়েল যেহেতু টেকনিশিয়ান সেহেতু সে অ্যাপলের স্টক ডিজার্ভ করে না। এদিকে ড্যানিয়েল কিন্তু আশায় ছিল যে জবস হয়তো শেষ মুহূর্তে তার মন পরিবর্তন করবে, হাজার হোক বন্ধু বলে কথা। কিন্তু শেষ মুহূর্তেও যখন জবস মন পরিবর্তন করছে না তখন ড্যানিয়েল নিজেই গেলেন জবসের কাছে। সে চেষ্টা করলো যে জবসকে রাজি করাতে
দেখা গেল তার সঙ্গে ব্যাপক কোল্ড টাইপের আচরণ করা হচ্ছে, তাকে ঘন্টার পর ঘন্টা জবস তার অফিসের বাইরে বসিয়ে রাখছে, দেখা করছে না, এরকম। পরবর্তীতে আরেক যে অ্যাপল ফাউন্ডার ছিল স্টিভ ওজনিয়াক, তার বিষয়টা একেবারেই ভালো লাগলো না, এবং যারা যেসব কর্মীরা স্টক অপশন পায়নি তাদেরকে সে ব্যক্তিগত স্টক থেকে $10 মিলিয়ন মূল্যের স্টক দিয়েছিলেন, এবং সেটা থেকে একটা অংশ ড্যানিয়েলও পেয়েছিলেন। সেটা খুব আহামরি কিছু না, কিন্তু তাও সে পেয়েছিলেন। এবং অনেক বছর পর যখন জবস মারা যান, এবং মারা যাওয়ার পরে যখন ড্যানিয়েলের প্রসঙ্গটা সামনে আসে, তখন ড্যানিয়েল বলেছিলেন যে সে অনেক কষ্ট পেয়েছিলেন এই আচরণে। বন্ধুর সঙ্গে এই ধরনের আচরণ জবস যে প্রথম ড্যানিয়েলের সঙ্গেই করেছেন তা না, তিনি এর আগেও এই একই ধরনের কাজ করেছেন, বন্ধুকে ঠকিয়েছেন, এবং সেটা করেছেন 1973 সালে স্টিভ ওজনিয়াকের সঙ্গে। সে সময় আটারি নামে একটা ভিডিও গেম কোম্পানি ছিল, এরা কনসোল বানাতো। তো জবস এই কোম্পানিটার কাছ থেকে একটা কন্ট্রাক্ট নিয়ে আসে, এবং এই কন্ট্রাক্টটা এনে সে ওজনিয়াককে দেয়। ওজনিয়াককে এনে দিয়ে বলে যে আমি একটা কন্ট্রাক্ট নিয়ে আসছি, এরকম একটা গেম ডিজাইন করতে হবে, এবং যত কম চিপ ব্যবহার করা যায় তত বেটার। এবং সে জানায় ওজনিয়াককে যে এটার জন্য আটারি $700 দিচ্ছে, এটার 50% তুমি নিবা, 50% আমি নিব। ওজনিয়াক খুব খুশি। ওজনিয়াক এটা নিয়ে সাথে সাথেই নেমে পড়ে, এবং জবস ওজনিয়াককে আরেকটা জিনিস বলে যে আমি এটাতে তোমাকে কোনো সময় দিতে পারবো না, আমার ব্যক্তিগত কাজ আছে, আমাকে অমুক জায়গায় যেতে হবে। জবস চলে যায়। পুরো কাজটা ওজনিয়াক একাই করে, 4 দিনের মধ্যে একটা ভিডিও গেম ডিজাইন করে, এবং $350 জবস ওজনিয়াককে দিয়ে দেয়। অনেক পরে এসে ওজনিয়াক একটা বই পড়ে জানতে পারে যে তার বন্ধু তাকে ঠকিয়েছিল, এটার জন্য অ্যাকচুয়ালি আটারি দিয়েছিল $5000। সেখান থেকে জবস ওজনিয়াককে বলেছিল যে $700 দেওয়া হয়েছে, এবং তাকে দিয়েছিল মাত্র $350। এবং ওজনিয়াক এটা পড়ার পর ব্যাপক কষ্ট পেয়েছিল, এবং তার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল যে তারই বন্ধু, যার সঙ্গে সে পরবর্তীতে এত বড় একটা প্রতিষ্ঠান করেছে, সে তাকে এইভাবে ঠকিয়েছিল। এবং ওজনিয়াকের একটা লাইন আছে যে ও যদি আমাকে বলতো যে ওর টাকার দরকার, তাহলে আমি ওকে ওটা এমনি দিয়ে দিতাম, আমি ওই অংশটাও নিতাম না। ও বললো না কেন? এবার আসি 3 নম্বর ঘটনায়। এটা সিঙ্গেল কোনো ঘটনা না, এটা আসলে স্টিভ জবসের একটা বৈশিষ্ট্য যেটা লম্বা সময় ধরে তার মধ্যে দেখা গেছে। এটা হলো স্টিভ জবস এমপ্লয়ীদের সঙ্গে ব্যাপক বাজে আচরণ করতেন। তার দৃষ্টিতে 2 রকমের এমপ্লয়ি হতো, একটা হচ্ছে যাদেরকে তিনি পছন্দ করেন, আরেকটা হচ্ছে যাদেরকে তিনি পছন্দ করেন না। যাদেরকে তিনি পছন্দ করেন না তাদের সঙ্গে তিনি এত বাজে আচরণ করতেন যে বলার মতো না। দেখা যেত তারা কোনো আইডিয়া শেয়ার করছে বা কিছু বলছে, তাদেরকে মুখের উপর অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। আবার শুধুই তাদেরকে বিব্রতকর মুহূর্তের মধ্যে ফেলে দিতেন তিনি। আবার যাদেরকে তিনি পছন্দ করতেন তাদেরকে দেখা যেত যে তিনি প্রচুর অ্যাক্সেস দিতেন, এবং একটা পর্যায়ে এমনও হতো যে তারা নিজেদের আইডিয়া নিয়ে জবসের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারতেন, রাগারাগি পর্যন্ত করতে পারতেন। আবার তার একটা অদ্ভুত টেন্ডেন্সিও ছিল, যেমন কোনো এমপ্লয়ি বা তার কোনো সাবঅর্ডিনেট হয়তো তার কাছে যে একটা আইডিয়া শেয়ার করলো, 80% টাইমেই দেখা যেত যে সেই আইডিয়াটা সে পছন্দ করছে না। বাকি 20% টাইমে দেখা যেত যে সে চুপ করে আছে, কিছু বলে নাই। পরবর্তীতে ঘুরে এসে ওই এমপ্লয়ির কাছেই ওই আইডিয়াটাই এমনভাবে প্রেজেন্ট করছে যে এই আইডিয়াটা তারই চিন্তা করে বের করা। তো থ্রু আউট দ্য ইয়ার্স এরকম বহু টেন্ডেন্সি, বহু আচরণ জবসের মধ্যে দেখা গেছে। তার এগুলো তো প্রফেশনাল লাইফের ঘটনা বললাম, পার্সোনাল লাইফেও তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে, যেগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা, আলোচনা, সমালোচনা বিভিন্ন সময় হয়েছে। এখন আসি যে এইগুলো দিয়ে আপনি স্টিভ জবসকে কীভাবে বিচার করবেন। স্টিভ জবসকে আসলে আপনি যদি এই জিনিসগুলো দিয়ে বিচার করেন, তাহলে আমার মনে হয় বিচার করা সম্ভব হবে না। তার কারণ হলো স্টিভ জবস এমন একটা মানুষ ছিলেন যার মধ্যে যেমন এই ধরনের ভয়ঙ্কর বাজে ইস্যুসগুলো ছিল, সেরকম তার মধ্যে বেশ কিছু কোয়ালিটিসও ছিল। যেমন সে খুব সুন্দরভাবে টিম গুছাতে পারত, এবং মানুষের মধ্য থেকে বেস্টটা বের করে আনতে পারত, এবং কোন জিনিসটা তার প্রয়োজন, কোন জিনিসটা তার প্রয়োজন না, এই জিনিসটার জন্য সে ভদ্রতার ধার ধারত না। যে জিনিসটা তার প্রয়োজন সেটা সে বের করে নিয়ে আসতো, যেটা তার প্রয়োজন না সেটা সে বাদ দিয়ে দিত, এবং সেটার পেছনে সে সময় নষ্ট করতো না। এই জিনিসগুলো ওভার দ্য ইয়ার্স অ্যাপলকে এমন কিছু পণ্য তৈরিতে হেল্প করেছে যে জিনিসটার জোরে অ্যাপল এখন $1 ট্রিলিয়ন কোম্পানি।
কিছুদিন আগে ফেসবুকের মার্ক জাকারবার্গ একটা কথা বলেছেন যে স্টিভ জবস সেই কবে একটা আইফোন তৈরি করে দিয়ে গেছেন, সেটার উপরে বসে অ্যাপল এখনও টাকা পয়সা কামাচ্ছে। অ্যাপল নতুন কোনো ইনোভেশন কিন্তু আর সামনে আনে নাই, এবং আসলেও কিন্তু তাই। আপনি যদি দেখেন অ্যাপল যেসব পণ্যগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেই পণ্যগুলোর ম্যাক্সিমামই হয় স্টিভ জবসের তৈরি করে দিয়ে যাওয়া, আর না হলে তার নিজস্ব চিন্তাভাবনা। তার মৃত্যুর পরে অ্যাপল সাকসেসফুলি নতুন কোনো প্রোডাক্ট এনে বাজারকে সেভাবে চমকে দিতে পারে নাই, সম্ভবই হয় নাই তাদের পক্ষে। এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলে তারপরে এই ভিডিওটা শেষ করব। এটা বলাটা খুব জরুরি, কারণ এটা বললে আপনি বুঝতে পারবেন যে আসলে স্টিভ জবসকে আমি কিভাবে দেখি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা আমার প্রথম স্মার্টফোন, আইফোন 4S, এবং এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, কারণ একদম নতুনটা কেনার মতো টাকা পয়সা আমার কাছে ছিল না। আমি এটা কেন কিনেছিলাম বা কিভাবে প্রথম স্মার্টফোন হিসেবে আইফোনকে পিক করলাম সেটা বলি। আমি আসলে অ্যাপলের সফলতা, স্টিভ জবস, এগুলো কিছুই জানতাম না। আমার মাথায় ছিল যে ভালো একটা ফোন লাগবে। আমি মাল্টিমিডিয়া ফোন ইউজ করতাম ওই টাইমে। বাজারে অনেক মাল্টিমিডিয়া ফোন ছিল, কেবল স্মার্টফোনের দিকে বাজার যাচ্ছে, এবং আমার বন্ধুবান্ধবরা অনেকেই অ্যান্ড্রয়েড বিভিন্ন ফোন কিনেছে বিভিন্ন কোম্পানির, এবং আমি সেগুলো ইউজও করে দেখেছি। আমার কাছে যেটা মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে টাচ। আমি যখন ওই ফোনগুলো নিয়ে গেম টেম খেলতাম মাঝে মধ্যেই, তখন দেখা যেত যে টাচটা আমার কাছে খুব বিরক্ত লাগছে। আমার কাছে মনে হচ্ছে টাচ আটকে যায় বা একটু খসখসে এরকম। তো এরকম একটা সময়ে আমার এক রিলেটিভের থ্রুতে আমার একটা আইফোন হাতে নেওয়ার সৌভাগ্য হলো, এবং আইফোন হাতে নিয়ে আমি ওইটা টাচ করে দেখি, আরে খুব স্মুথ, খুব দ্রুত যাচ্ছে। এখন এই জিনিসটা দেখার পরে আমার কাছে মনে হলো, আরে এই ফোনটা তো আমি খুঁজতেছি, এই ফোনটাই তো আমার দরকার। আমি যখন তার কাছে জানতে চাইলাম, আমার বয়সও অল্প ছিল, আমি জানতে চাইলাম যে এটার দাম কত, সে হাসে দিছে যে এইটা তোমার পক্ষে কেনা সম্ভব না, এইটা অনেক দাম। এবং সে যখন আমার একটু আইডিয়া দিল, আমি বুঝতে পারলাম যে এটা আসলেই আমার পক্ষে কেনা সম্ভব না, এটার আসলেই অনেক দাম। তো এখন কি করা যেতে পারে? আমি ওয়েট করলাম। আমি আর স্মার্টফোনই কিনলাম না, কারণ ওই যে মজাটা আমি পাইছি, ওই মজাটা তো আমি আর অন্য কোনো ফোনে পাইনি। মোটামুটি লম্বা সময় ওয়েট করার পরে, 2 বছর মনে হয়, আমি মাল্টিমিডিয়া ফোনেই ছিলাম। ওয়েট করার পরে আমি কিছু টাকা পয়সা জমাইলাম, এবং জমানোর পরে আমি এর মধ্যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সেকেন্ড হ্যান্ড অনেক ফোন বিক্রি হয়, এবং আমি খুব রিলায়েবল একটা সোর্স থেকে সেকেন্ড হ্যান্ড একটা ফোন নিলাম। ফোন নিয়ে আমার প্রথম স্মার্টফোন হলো এটা, এবং এই ফোনটা আমার এত শখের যে এতগুলো বছর হয়ে গেছে, আমি এতগুলো ফোন ইউজ করেছি, আমি এই ফোনটা ফেলি নাই, এই ফোনটা আমার কাছে রেখে দিয়েছি। এই ফোনটা আমি বিক্রি করার কথাও ভাবি নাই কখনো, জাস্ট বিকজ ওই ভালো লাগাটা, ওই ভালো লাগা থেকে কেনাটা। আর এই ভালো লাগার ক্রেডিটটা একটা মানুষকে না দিলেই না, সেটা হচ্ছে স্টিভ জবস। আমি তার সম্পর্কে আরও অনেক পরে জেনেছি। আমি তো শুরুতে সেইভাবে অ্যাপল সম্পর্কেই জানতাম না। আমি তার প্রোডাক্টটা দেখেছি, প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেছি, সেটা আমার কাছে ভালো লেগেছে। পরে যখন আমি ঘাটাঘাটি করতে গেছি, তখন আমি পাইছি যে আচ্ছা, এটা স্টিভ জবস নামের একজন জিনিসটাকে সামনে নিয়ে আসছে, এবং সে এটার প্ল্যানার। তো আমি যখন স্টিভ জবসকে নিয়ে ঘাটাঘাটি করতে গেলাম, তখন দেখা গেল তার সব কিছুই আমার ভালো লাগছে, তার চিন্তাভাবনা, তার ফিলোসফি, এবং আমি রীতিমতো তার ফ্যান বয়তে পরিণত হয়ে গেলাম। আলটিমেটলি তার কিছু জিনিস পরে আমার সামনে আসলো, যে জিনিসগুলো পড়ার পরে আমার কাছে মনে হলো যে এইটা তো রাইট না, এটা তো সে ঠিক করে নাই। কিন্তু এখন যখন দেখি পুরো জিনিসগুলো আর একটু ম্যাচিউরড হওয়ার পর, তখন মনে হয় যে আচ্ছা, স্টিভ জবস যদি এই কাজগুলো না করতো, তাহলে কি অ্যাপল আজকের এই অবস্থানে আসতো? কারণ একটা কোম্পানিকে সফল বানাইতে হলে বা একটা কোম্পানি নিয়ে সেই লেভেলে যেতে হলে অনেক হার্ড ডিসিশন নিতে হয়, এবং অনেক রুথলেসলি বিভিন্ন কাজ করতে হয়। স্টিভ জবসের মধ্যে সেই কোয়ালিটিটা ছিল। সে যদি এই ধরনের মানুষ না হতো, তাহলে কি অ্যাপল আজকের এই অবস্থানে আসতো? মাঝে মধ্যে এটা নিয়ে চিন্তা করি। মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ, স্টিভ জবসের এই ধরনের বৈশিষ্ট্যগুলোর কারণে অ্যাপল এই পর্যন্ত আসছে। আবার মাঝে মধ্যে মনে হয় যে না, সে এরকম না হলেও হয়তো অ্যাপল এই পর্যন্তই আসতো। তো এটা নিয়ে আপনি কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন, আমি শুনবো, আমার শোনার খুব ইচ্ছা। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।